পাড়ার সবাইকার নিরুখুড়ো যখন এসে পাশা খেলার আড্ডায় বসলো, তখন রাত প্রায় 8টা বেজে গেছে। সেদিন অফিস থেকে ফিরতে তার একটু দেরিও হয়েছিল, তাই অফিস থেকে ফিরে চা জলখাবার খেয়ে খেলার আসরে আসতে তার দেরি হয়েছিল। এখানে নিরুখুড়ো সম্পর্কে একটু জেনে রাখা দরকার। নিরুখুড়ো পাড়ার বয়স্ক মানুষ, তাই সবাই তাকে খুড়ো বলে ডাকে। সেই থেকে পাড়ার ছেলে বুড়ো সকলের কাছেই তিনি নিরুখুড়ো। তার আসল নাম হলো নিধিরাম মুখার্জি। বেশ বর্ধিষ্ণু লোক, সবাই তাকে মান সম্মান করে। অনেকে তার বৈঠকখানায় প্রায় গিয়ে আড্ডা জমায়, যেখানে কাপের পর কাপ চা আর কলকের পর কলকে তামাক ওড়ায়। সবাই তাকে যেমন সম্মান করে সেরকম ভালোবাসে। ছেলেরাও সব শিক্ষিত, তারাও চাকরি করে। কাজে নিরুখুড়ো চিন্তাভাবনা নেই বললেই চলে। নিরুখুড়োর আর একটা বিশেষ গুণ হলো এই যে তার মতো গল্প বলার জুড়ি আর সে এলাকায় কেউ ছিল না। গল্পগুলো সত্যি মিথ্যে যাই হোক না কেন, তিনি যখন গুছিয়ে বলতেন সবাই মুগ্ধ হয়ে শুনত আর হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকত। তখন শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস সবে শুরু হয়েছে, কাজেই আকাশ বেশ পরিষ্কার নয়, মাঝে মাঝে এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নিরুখুড়োয় আসরে ঢুকে গড়গড়ায় দু একটা টান দিয়েই পাশা খেলায় মনোযোগ দিলে। কিছুক্ষণ পরেই বাইরে বৃষ্টির শব্দ পাওয়া গেল। দু একজন বলে উঠল, এই হতচ্ছাড়া বর্ষাকাল বিদায় হলেই বাঁচি। নিরুখুড়ো বললে, এমন কথা বলিস নি, বর্ষা না হলে মাঠে ধান চাষ হবে কি করে, খাবি বা কী সব, ধান চাল অভাবে যেসব না খেয়ে মরবি। এই কথা শুনে সবাই হেসে উঠল। অল্প কিছুক্ষণ খেলা পরেই সবাই বলে উঠল, ধুর, আজ আর খেলা ভালো লাগছে না, তার চেয়ে নিরুখুড়ো বরং একটা গল্প বলো, শোনা যাক। কথাটা শুনে নিরুখুড়ো একটু আমতা করতে লাগলো। সবাই কিন্তু নাচুর বান্দা, সকলে একসঙ্গে বলে উঠল, না না খুড়ো, আজ তোমাকে একটা গল্প বলতেই হবে। একটা ঝিমঝিমুনি বর্ষার রাতে গল্প না হলে আসর ঠিক জমতে চাইছে না। বলো খুড়ো, এই সময় তুমি একটা বেশ মুখরোচক গল্প শুরু করে দাও। নিরুখুড়ো চোখ বন্ধ করে একটু ভেবে বললেন, বেশ, তাহলে এই বৃষ্টি ভেজা রাতে তোমাদের একটা ভূতের গল্প শোনাই। নিরুখুড়ো কথায় দু একজন অল্প বয়সী ছেলে বলে উঠল, ভূতের গল্প সব গাঁজাখড়ি গল্প, ভূত বলে আবার কিছু আছে? আর একজন বলল, বলিস কি রে, ভূত আবার নেই? ভূত নিশ্চয়ই আছে, আর চিরকাল থাকবে। নিরুখুড়ো এতক্ষণ চুপচাপ বসেছিলেন, এবার তিনি বলে উঠলেন, ঠিক বলেছিস, ভূত আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এরা সব জায়গাতেই ঘুরে ঘুরে বেড়ায়, তবে আমরা চোখে দেখতে পাই না, এই যা। ওদের মধ্যে রাখাল বলে একজন বেশ কম বয়সী লোক ছিল। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা খুড়ো, তুমি কখনো ভূত দেখেছো? মুখোমুখি হয়তো দেখিনি, তবে তার অনেক চিহ্ন দেখেছি, আবার কিছু আবছা দেখেওছি। তাই নাকি? বলো তো খুড়ো, ব্যাপারটা কি? নিরুখুড়ো বললে, শুনবি? তাহলে শোন। এই বলে নিরুখুড়ো বলতে শুরু করলো তার গল্প। ঘটনাটা ঘটেছিল বহুদিন আগে, আমাদের এই মতো এক পাড়ায়। আমাদের এই গ্রামটা যেমন শহরের কাছাকাছি আধা শহর, সেটা কিন্তু শহরের কাছাকাছিও নয় আর আধা শহরও নয়, একেবারে অজপাড়াগা যাকে বলে। গ্রামটার নাম ছিল মাধবপুর। শহর থেকে যেতে হলে রেল স্টেশনে নেমে কয়েক মাইল পথ গরু গাড়িতে যেতে হবে। তারপর গরু গাড়ি থেকে নেমে বেশ কয়েক মাইল পথ নদীর ধার ধরে কাঁচা মাটির রাস্তায় হেঁটে গেলে তারপর এই মাধবপুর গ্রাম। এই নদী থেকে আবার একটা খাল বেরিয়ে গ্রামের ভেতর দিকে সোজা দক্ষিণ দিকে দূর দূরান্তরে চলে গেছে। গ্রামে কোনো বাঁধানো সড়ক নেই, সেজন্য গাঁয়ের লোককে সেই কাঁচা রাস্তার জল কাদার ওপর দিয়ে যাতায়াত করতে হয়। বৈদ্যুতিক আলোর কথা তো সেখানকার মানুষ ভাবতেই পারে না। সন্ধে হলে সবে হ্যারিকেন লণ্ঠন জেলে যাতায়াত করে। এখন অবশ্য আর সেদিন নেই, যুগের হাওয়ায় বদলে গেছে। এখন মাধবপুরকে দেখলে আগে সেই মাধবপুর বলে চেনাই যায় না। এমন বেশ কয়েকটা বাঁধানো রাস্তা হয়েছে, এই রাস্তায় বাস লরিও চলাচল করে। রাস্তার ধারে খাল বিল আর সব নেই। গ্রামের শেষ দিকে একটা বেশ বড় হাটতলা রয়েছে। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। কিছু কিছু দোকানও হয়েছে, চা মুড়ি তেলে ভাজা সবই আছে। তার সঙ্গে আরও কয়েক রকম জিনিসপত্রের দোকানও হয়েছে। মাধবপুর আর পাশাপাশি গাঁয়ের মানুষ চাঁদা দিয়ে হাটের মাঝখানে শিব মন্দির আর কালী মন্দির তৈরি করেছে। বিরাট আটচালাও তৈরি হয়েছে। সকাল সন্ধে গাঁয়ের লোকজন এখানে এসেছে। হাট করে দূর থেকে সব চাষিরা ধান চাল আর অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে গরু গাড়ি নিয়ে হাটে এসে এই শিব ও কালীতলায় বিশ্রাম নেয়। তারপর হাট শেষ হলে কেউ ফিরে যায়, আবার কেউ রাত্রি থেকে যায়। এখন এই গ্রামটাকে মাধবপুর না বলে লোকে মাধবগঞ্জ বলে। সেদিন ছিল হাটবার। হাটে লোকজনে বেশ ভিড় জমেছে। এমন সময় জেলেপাড়ার নিবারণ জেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে সকলকে ডেকে বললে, শ্মশানের পাশে খালের জলে একটা টাটকা মরা ভেসে এসেছে। সবাই বললে, বলিস কী রে, তুই কী করে দেখলি? নিবারণ বললে, আমি ছোট ডিঙিটা নিয়ে খালে মাছ ধরছিলাম। শ্মশানের পাশে খালের ধারে সরবনের ভেতর থেকে একটা পচা দুর্গন্ধ পেয়ে
নৌকা নিয়ে এগিয়ে গিয়ে দেখি সরবনের ভেতরে একটা মড়া আটকে রয়েছে। দেখে টাটকা মনে হলো বটে, কিন্তু খুব দুর্গন্ধ ছড়াচ্ছে। মুখ দেখে চিনতে পারলি কে লোকটা? আমার তো সাহস নেই, তোমরা চলো যদি কেউ চিনতে পারো। নিবারণের কথা শুনে অনেকে গেল শ্মশানের কাছে। তারপর শ্মশানের মাঝখান দিয়ে এগিয়ে খালের ধারে সরবনের কাছে দেখলো সবাই একটা মরা বনের ভেতর আটকে আছে। মরাটা দেখে সকলেরই মনে হলো যেন আজকেই লোকটা মরেছে। লোকটা বয়স বেশি নয়, মাঝবয়সী লোকটাকে কিন্তু কেউ চিনতে পারলো না। তখন কে আর কী করবে, সবাই ফিরে এলো হাটে। এই ঘটনার পরে হাটবারে আবার একজন এসে খবর দিল শ্মশানের খালের ধারে একটা কঙ্কাল পড়ে আছে। এ কথা শুনে সবাই ছুটে গেল শ্মশানের সেই খালের ধারে। সেখানে গিয়ে যা দেখলো সেই দৃশ্য দেখে সকলে গায়ে কাঁটা দিয়ে উঠল, বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠল। সবাই দেখলো আগের হাটবারে ঠিক যেখানটায় মরা আটকে ছিল, ঠিক সেই জায়গাটায় একটা কঙ্কাল সরগাছে আটকে আছে। কি ভয়ঙ্কর দেখতে সেই কঙ্কালটা! সারা দেহে মাংসের নামগন্ধ নেই, দাঁতগুলো সব বেরিয়ে আসে, নাকের বদলে একটা গর্ত আর চোখের বদলে দুটো বড় বড় গর্ত। দেখলে মনে হয় সেই চোখের ভেতরে গর্ত দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। সব দেখে মনে হয় কাউকে যেন গিলে খেতে চায়। ওরা সবাই ভয় পেয়ে পালিয়ে এলো হাটে। তারা হাটে এসে সব কথা বলতে কতগুলো কাটার ডান পিঠে সাহসী ছেলে লাঠি হাতে গেল শ্মশানে। কিন্তু কি আশ্চর্য, সবাই গিয়ে দেখলো কোথায় সেই কঙ্কাল! দিব্যি খালের জল তরতর করে বয়ে চলেছে। সবাই চারদিকে খুঁজে দেখলো, কিন্তু কোথাও কঙ্কালটাকে দেখতে পাওয়া গেল না। তখন সবাই ফিরে এলো হাটে, তারপর যে যার কাজে চলে গেল। তারপর বেশ কয়েকটা দিন চুপচাপ কেটে গেল। লোকের মুখে মুখে আলোচনা আর গবেষণা শেষ হলো, সবাই চুপ। হঠাৎ একদিন হাট থেকে ফেরার পথে একজন গাড়োয়ান দেখলো হাট থেকে কিছু দূরে একটা বটগাছের তলে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ভালোভাবে চেয়ে দেখলো সেই আবছা মূর্তিটা কেউ নয়, একটা বীভৎস কঙ্কাল। সেটা দেখতে এত ভয়ঙ্কর যে সে ভয়ে গাড়ি থেকে লাফিয়ে হাটের দিকে ছুটে পালালো। ব্যাপার দেখে হাটের সবাই ছুটে এসে জিজ্ঞাসা করলো, কী হলো কী হলো? গাড়োয়ান বললে, হাটের খানিকটা দূরে বটগাছের তলে একটা ভয়ঙ্কর কঙ্কাল দাঁড়িয়ে আছে। তার কথা শুনে সবাই লাঠি আর হাতে আলো নিয়ে সেখানে গিয়ে দেখলো কিছু নেই, গাছতলা ফাঁকা। সবাই বলে, তুই ভুল দেখেছিস, গাছতলা তো ফাঁকা, ওটা চোখের ভুল। গাড়োয়ান কিন্তু প্রতিবাদ করে বলল, না বাবু, আমি ভালোভাবে দেখেছি কঙ্কালটাকে। এই নিয়ে কিছুক্ষণ তর্কাতর্কির পর যে যার কাজে চলে গেল। এরপর থেকে প্রায় কঙ্কালটাকে হাটের আশেপাশে দেখা যেতে লাগলো। এই ঘটনায় সবাই বেশ ভয় পেয়ে গেল। সন্ধে হলেই সবাই হাট থেকে বাড়ি পালাতে লাগলো। সন্ধ্যের পর হাট একেবারে ফাঁকা। শিবকালীতলায় সেদিন ঘটে গেল একটা ভয়ঙ্কর ঘটনা। পূর্বপাড়ার জানকী ঘোষ বেশ সম্ভ্রান্ত লোক, জমি জায়গাও আছে প্রচুর। হাটে ধান চালের আড়ত, পয়সার অভাব নেই তার। রোজ সন্ধ্যার পর সে শিবকালীতলায় এসে আটচলায় তাস পাশা খেলে। সবাই তাকে জানকীবাবু বলে। সেদিনও জানকীবাবু এসে খেলতে বসলেন। খেলা শেষ হতে তার প্রায় রাত 9টা বেজে গেল, কিন্তু তিনি তাড়াতাড়ি উঠে হ্যারিকেন হাতে বাড়ির দিকে পা বাড়ালেন। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা আর্তনাদ আর গোঙানি আওয়াজ পেয়ে সবাই চমকে উঠল। আলো হাতে নিয়ে সবাই সেই আওয়াজ লক্ষ্য করে দেখল জানকীবাবু অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। হ্যারিকেনটা ভেঙে গেছে, চারিদিক অন্ধকার। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা প্রাণ কাঁপানো অট্টহাস্যের শব্দ শোনা গেল। চমকে উঠে সবাই সেই দিকে তাকিয়ে দেখলো একটা বীভৎস কঙ্কাল হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল। সবাই তখন ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে জানকীবাবুর অজ্ঞান দেহটাকে তুলে নিয়ে পালিয়ে এলো সেখান থেকে। ক্রমে ক্রমে সবার মুখে মুখে এই খবর ছড়িয়ে পড়ল। সকলের মুখে এক কথা, মাধবগঞ্জের হাটে কঙ্কাল বেরিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর সন্ধে হলেই হাটের দোকানদাররা দোকান বন্ধ করে যে যার বাড়িতে পালাতে লাগলো। শিবকালীতলার আটশোলায় তাসপাশার আড্ডা উঠে গেল। দিনের পর দিন কঙ্কালের হাসির শব্দ গ্রামবাসীর কানে যেতে লাগলো। মানুষ ঘরের ভেতর থেকেও ভয় দিন কাটাতে লাগলো। এরপর মাধবগঞ্জের শ্মশানে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাকে বিশ্বাস করা যায় না। এখানে শ্মশানের আশেপাশে গ্রাম এবং দূরের গ্রাম থেকেও লোকে শবদাহ করতে আসে, কারণ এই শ্মশানটিতে শবদাহকারীদের জন্য হাটের সব ধনী দোকানদাররা একটা টিনের ঘর তৈরি করে দিয়েছিলেন। বৃষ্টি বাদলায় বা দুর্যোগে সব দাহকারীরা এই ঘরে আশ্রয় নিত। ফলে দূর গ্রামের লোকও এখানে শবদাহ করতে আসতো। বিশেষ করে বর্ষাকালে বেশি লোক আসতো। কিছুদিন ধরে এই শ্মশানে ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। শ্মশানে মরা নামিয়ে লোকজন এদিক ওদিক গেলেই দেখা যেতে লাগলো মৃতদেহ খাটে নেই, শুধু বিছানা পড়ে আছে। লোকে এদিক ওদিক দেখে মরার সন্ধান না পেয়ে ভয় পালাতে, আর অন্ধকারে খালের ধার থেকে শোনা যেত প্রাণ কাঁপানো অট্টহাস্যির শব্দ। সেদিন নাজিমপুরের জগাই মোড়ল মারা গেল। জগাই বেশ অবস্থা সম্পন্ন লোক, জমি জায়গা গরু বাছুর কিছুই অভাব ছিল না। বিশেষ করে জগাই সুদ নিয়ে জমি জায়গা সোনার গয়না বন্ধক রেখে টাকা ধার দিত। জগাই মোড়লেরও বয়স হয়েছিল, কাজেই জগাই মারা যেতে বেশ ফুলের মালা দিয়ে সাজিয়ে হরিনাম করতে করতে তার মৃতদেহ নিয়ে যাওয়া হলো
মাধবগঞ্জের শ্মশানে। সঙ্গে হ্যাজাক লাইট ছিল আর একটা ছিল টর্চ লাইট। সকলে চিতা সাজিয়ে তারপর চিতার আগুন দিয়ে যেই টিনের ঘরে বসে বিশ্রাম করতে লাগলো, হঠাৎ একটা বিদ্ঘুটের শব্দ শুনে চমকে উঠে 3-4 জন উঠে গেল চিতার কাছে। সেখানে গিয়ে তারা দেখলো আশ্চর্য ব্যাপার, চিতা জ্বলছে দাউ দাউ করে, কিন্তু মরা কোথায়? মরা চিতায় নেই, শুধু কাঠ জ্বলছে। তাই দেখে তারা ভয়ে সবাইকে ডাকলো। সবাই এসে দেখলো চিতা জ্বলছে কিন্তু মরা নেই। একজন বললে, নিশ্চয়ই জগাই মোড়ল দানও পেয়েছে, ভূত হয়ে ভয় দেখাচ্ছে, চল চল পালাই, না হলে ঘাড় মটকাবে। 2-4 জন কম বয়সী বললো, সব বাজে কথা ছাড়, নিশ্চয়ই মরাটা চিতা থেকে গড়িয়ে পড়েছিল আর সুযোগ পেয়ে শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে, চল একটু খুঁজে দেখা যাক। এই বলে তারা টর্চ লাইট নিয়ে খুঁজতে লাগলো, কিন্তু আশ্চর্য, সেই আধপোড়া মরাটাকে খুঁজে পাওয়া গেল না। তখন তারাও ভয়ে ভয়ে ফিরে আসছিল। এমন সময় খালেদার একটা আবছা মূর্তি দেখে থমকে দাঁড়ালো। টর্চের বোতাম টিপতেই তারা দেখলো কিছুটা তফাতে একটা ভয়ঙ্কর কঙ্কাল দাঁড়িয়ে আছে, তার কাঁধে জগাই মোড়লে আধপোড়া সব দেহ। তারপর এই বীভৎস দৃশ্য দেখে সবাই ছুটল হাটের দিকে। তার সব কথা সকলকে বলল। সেদিন ছিল হাটবার, হাটে অনেক লোকজন ছিল, সবাই তাদের কথা শুনে ভয় আঁতকে উঠল। সেদিন থেকে মাধবগঞ্জের শ্মশানে রাতের বেলা মরা পোড়ানো বন্ধ হয়ে গেল। এইভাবে সেই ভুতুড়ে কঙ্কালের কাহিনী গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ল। এরপর একদিন হাটবারে দুপুরবেলা শিবকালীর তলায় সবাই জমায়েত হয়ে পরামর্শ করতে লাগলো কী করা যায়। এই ভুতুড়ে কঙ্কালের উপদ্রব বন্ধ করতে না পারলে শ্মশান বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। অনেকে অনেক কথা বলল, অনেক যুক্তি পরামর্শ দিল, দূর দূর থেকে বড় বড় নাম করা ভূতের ওঝা আনানো হলো, কিন্তু কেউই কিছু করতে পারলো না। সবাই প্রাণ নিয়ে পালালো। তার ফলে সবাই আরও ভয় পেয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। হঠাৎ একদিন একজন জটাধারী লাল কাপড়ে পরা এক সন্ন্যাসী এসে হাজির হলো হাটের শিবকালী তলায়। তার গম্ভীর গলায় জয়কালী জয়ের তারা ধ্বনি শুনে সবাই চমকে উঠল। সন্ন্যাসী শিবকালী তলার নাট মন্দিরে বসেছিলেন। সবাই এসে তাকে প্রণাম করতে লাগলো। বেশ লম্বা চওড়া দেহ, সন্ন্যাসীর পরনে তার ঘোর লাল রঙের কাপড় আর আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের হাড়ের আর স্ফটিকের মালা, কাঁধে লাল কাপড়ের ঝুলি আর হাতে একটা সিঁদুর মাখানো ছোট্ট ত্রিশূল। একজন জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে আসছেন সাধু বাবা? আমি কামাখ্যা থেকে আসছি, তারাপীঠে তারামাকে দর্শন করতে যাব, তাই এখানে কয়েকদিন বিশ্রাম নেব ভাবছি। এই কথা শুনে একজন বলল, বেশ তো, আপনারা যতদিন খুশি এখানে থাকুন বাবা, কিন্তু এই নাট মন্দিরে থাকা খুব বিপজ্জনক। কেন, কি হয়েছে? এখানে একটা ভুতুড়ে কঙ্কাল আছে সাধু বাবা। ভুতুড়ে কঙ্কাল? ব্যাপারটা আবার কী বলো তো? সাধু বাবার কথা শুনে হাটের একজন বয়স্ক আর বড় দোকানদার বেশ বিনয় করে সব কথা বলল। সব শুনে সন্ন্যাসী হোঁ করে হেসে উঠলেন। তার হাসিতে মন্দির আর নাট মন্দির গম গম করে উঠল। হাসি থামিয়ে সন্ন্যাসী বললেন, আমি এখানেই থাকবো, দেখা যাক না হয় ভুতুড়ে কঙ্কালের হাতেই প্রাণটা যাবে। সাধুর কথা শুনে সকলে সেই মন্দিরে সাধু থাকার ব্যবস্থা করে দিল। সেই সঙ্গে তার খাবারে যাতে কষ্ট না হয় তারও ব্যবস্থা হলো। তারপর সন্ধে হতেই যে যা বাড়ি ফিরে গেল। তারপর দিন সকাল হতেই একে একে সবাই এসে তাকে প্রণাম করলো। অনেক মেয়ে এলেও সাধুকে প্রণাম করতে। এইভাবে একটা দিন কেটে গেল। একদিন কেটে যাওয়ার পর একদিন বিকেলবেলা সন্ন্যাসী সবাইকে ডাকলেন। সেদিন ছিল হাটবার। সন্ন্যাসী ডাকতেই সবাই এসে হাজির হলো শিবকালীতলার নাট মন্দিরের কাছে। সন্ন্যাসী কিছুক্ষণ চোখ বুজে বসে রইলেন। তারপর বললেন, তোমাদের এখানে একটা অভিশপ্ত ভুতুড়ে কঙ্কাল এসে আশ্রয় নিয়েছে, যত তাড়াতাড়ি পারো ওর ব্যবস্থা করো, না হলে তোমাদের শুধু গ্রাম নয়, আশেপাশে গ্রামেরও খুব ক্ষতি হবে। সন্ন্যাসীর কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। সকলেই জোর হাতে করে বলল, কি করতে হবে বলুন সন্ন্যাসী বাবা, আপনি একটা বিহিত করুন, কঙ্কালটাকে তাড়ান, আমাদের বাঁচান বাবা। সকলে কথা শুনে সন্ন্যাসী চোখ বুজে কি ভাবতে লাগলেন। সবাই চুপ করে রইল। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর সন্ন্যাসী বলতে শুরু করলেন, আগামী শনিবার অমাবস্যা, সেই দিন তোমরা এখানে বেশ ভালোভাবে কালী মায়ের পুজো দাও, তারপর যা করবার করা যাবে। সন্ন্যাসীর কথা মতো শনিবার অমাবস্যার দিন কালী মায়ের খুব ঘটা করে পুজোর ব্যবস্থা করা হলো। ঢাক ঢোল বাজাতে লাগলো। নিধুখুড়ো বললেন, আমি তখন কিছু ধান কেনার জন্য মাধবগঞ্জে গেছিলাম। আমি একজন বন্ধুকে নিয়ে গেলাম মায়ের পুজো দেখতে। সন্ন্যাসী ঠাকুর নিজেই পুজো করলেন। মায়ের পুজো বলিদান বেশ শান্তিপূর্ণভাবেই হয়ে গেল। কিন্তু বিপদ হলো হোম করার সময়। হোমের আগুন জ্বলতেই জোরে বাতাস বইতে লাগলো। চারিদিক থেকে সব নোংরা জিনিস এসে পড়তে লাগলো। নাট মন্দিরের চারপাশে এইসব পড়তে লাগলো। সন্ন্যাসী ঠাকুর সকলকে বললেন, তোমরা সব এক জায়গায় চুপ করে বসে থাকো, নাট মন্দিরের বাইরে যেও না, তাহলে বিপদ হবে। সন্ন্যাসীর কথা শুনে সকলে ভয় পেয়ে চুপচাপ বসে রইল। সন্ন্যাসী ঠাকুর জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন আর হোম করতে লাগলেন। তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে, তবে পৃথিবীর বুক থেকে তখনও অন্ধকার কাটেনি। হঠাৎ সন্ন্যাসী বললেন, সব আলো নিভিয়ে দাও, শুধু মায়ের ঘরের ঘিয়ের প্রদীপ ছাড়া আর কোনো আলো থাকবে না। সন্ন্যাসীর কথায় সঙ্গে সঙ্গে সব আলো নিভিয়ে দেওয়া হলো। আবছা অন্ধকারে ভরে গেল জায়গাটা। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে একটা বিকট শব্দ শোনা গেল।
সেই শব্দ শুনে সকলে চমকে উঠে দেখলো নাট মন্দিরের বাইরে একটা গাছের তলায় আবছা অন্ধকার একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সন্ন্যাসী গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে তুমি? দূর থেকে গম্ভীর গলায় উত্তর এলো, আমি অভিশপ্ত ভূতুরে কঙ্কাল। এখানে কেন এসেছো? এখানে ওখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কারোর কোনো ক্ষতি করিনি। তবে আমি এখন একটা ভয়ঙ্কর কঙ্কাল, এই দেখে মানুষ ভয় পায়। সন্ন্যাসী বললেন, এবার তোর সব কথা বল, শুনি। কঙ্কাল বলতে লাগলো, এখান থেকে অনেক দূরে আমার বাড়ি। আমি বাবার এক ছেলে, আর কেউ নেই। বাবার অনেক টাকা পয়সা ছিল, তাই আত্মীয়রা আমাকে এক রাত্রে খুন করে দামোদরের জলে ভাসিয়ে দেয়। শিয়াল কুকুর আমার দেহের মাংস ছিঁড়ে খেয়েছে। আমি কঙ্কাল হয়ে জলের স্রোতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এভাবে আর কতদিন ঘুরে বেড়াবি? যতদিন না আমার উদ্ধার হবে। কিভাবে তোর উদ্ধার হবে? এইবার গাছতলার অন্ধকার থেকে বেরিয়ে গেল একটা আবছা মূর্তি। মূর্তি নয়, একটা মোটা মানুষের কঙ্কাল। দেখলে মনে হয় যেন হাসছে। গালে মাংস নেই, দাঁতগুলো বেরিয়ে আছে। চোখের গর্ত থেকে যেন দপদপ করে দুটো বাতি জ্বলছে। নাকের বদলে দুটো গর্ত। সারা দেহে মাংস নেই, শুধু কঙ্কাল। এই ভয়ঙ্কর কঙ্কাল দেখে সবাই ভয় কাঁপতে লাগলো। অনেকে ভয়ে চোখ বন্ধ করলো। কঙ্কালটা বলতে লাগলো, শ্মশানে খালের সর্বনের ভেতরে গেলে আমার কঙ্কাল দেখতে পাবে। সেই কঙ্কালটাকে এই নাট মন্দিরের বাইরে রেখে এই হোমের ছাই তার ওপর ছড়িয়ে দিয়ে মাধবগঞ্জের শ্মশানে চিতা জেলে তার ওপর তুলে দিলে আমার এই কঙ্কাল পুড়ে ছাই হয়ে যাবে। তারপর সেই ছাই কিছু গঙ্গায় ভাসিয়ে দিলেই আমি উদ্ধার হয়ে যাব। দেখতে দেখতে সকাল হয়ে উঠল। গাছে গাছে পাখি ডেকে উঠল। পূর্ব দিকের আকাশ চকচকে হয়ে গেল। সন্ন্যাসীটা গোদা ত্রিশূলটা হাতে নিয়ে সকলকে বললেন, তোমরা সবাই আমার সঙ্গে এসো, কোনো ভয় নেই তোমাদের। সন্ন্যাসীর কথা মতো অনেকেই তার সঙ্গে গেল। কঙ্কালটা তখন অদৃশ্য হয়ে গেছে। শ্মশানে ঢুকে সর্বনের ভেতরে পাওয়া গেল সেই কঙ্কালটাকে। সন্ন্যাসীর কথায় সকলে সাহস করে কঙ্কালটা তুলে এনে শিবকালী তলায় নাট মন্দিরের নিচে রাখলো। সন্ন্যাসী সেই হোমের ছাই ছড়িয়ে দিল কঙ্কালটার ওপর। তারপর সবাই মিলে কঙ্কালটাকে শ্মশানে নিয়ে গিয়ে চিতা জেলে চিতায় তুলে দিল। আশ্চর্য ব্যাপার, মাত্র আধ ঘন্টার মধ্যে কঙ্কালটা ছাই হয়ে গেল। তখন সন্ন্যাসীর কথায় একটা নতুন মাটির হাঁড়িতে খানিকটা ছাই রাখা হলো নাট মন্দিরের পাশের একটা গাছতলায়। পরের দিন কয়েকজন সেই ছাই নিয়ে গিয়ে হাঁড়ি শুদ্ধ গঙ্গার জলে ভাসিয়ে দিল। ভাসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাট মন্দিরের সেই পাশের বড় গাছটার একটা ডাল মরমর করে ভেঙে গেল। সন্ন্যাসী বললেন, কঙ্কালটা উদ্ধার হয়ে গেছে, আর তোমাদের কোনো ভয় নেই।